আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21 আজকে তুলে ধরবো এই আটকান্দি নীলকুঠির ইতিহাস। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখুন যে এটা হচ্ছে আটকান্দি মসজিদ, মানে নীলকুঠি মসজিদ। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী নরসিংদী জেলার ঐতিহ্যবাহী বৃহত্তম রায়পুরা উপজেলার আমাদের বৃহত্তম আমিরগঞ্জ ইউনিয়নের একটা গ্রাম হচ্ছে আটকান্দি। হ্যাঁ, নীলকুঠি গ্রাম, আটকান্দি গ্রাম। তো এটা হচ্ছে আমাদের কি আমিরগঞ্জ ইউনিয়নের একটা গ্রাম, বুঝতে পারছেন? তো যাও, তো এই আটকান্দি মসজিদটা অবস্থিত পাশে মেঘনা নদী আছে। এই মেঘনা নদীর তীরে অবস্থিত এই আটকান্দির কি মসজিদটা। এখানে আপনারা দেখতেছেন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টার মতো গম্বুজ আছে। এই মসজিদটা আজ থেকে প্রায় 200 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, দেখুন আমি আজ থেকে প্রায় 11-12 বছর আগে আমি এই আটকান্দি ইতিহাসের মানে ইতিহাস A to Z আমি জানি, বুঝতে পারছেন? তখন আমি 7ম শ্রেণীতে সম্ভবত পড়তাম, মানে আজ থেকে 1 যুগ আগে আমি পড়েছিলাম ইতিহাস। তো আজকে সংক্ষিপ্ত আকারে কিছু তুলে ধরার চেষ্টা করবো। এই মসজিদ কিভাবে নির্মাণ হয়েছিল, এই মসজিদ কে নির্মাণ করেছে, এটার ইতিহাস কি। বিষয়টা হলো যে এই আটকান্দি মসজিদ কে তৈরি করেছে? এটা তৈরি করেছে যে মাওলানা আলিমউদ্দিন সাহেব। উনি কে? উনি একজন বিদ্রোহী, উনি একজন আলেম, উনি একজন কি দেশপ্রেমিক, প্রকৃত দেশপ্রেমিক। তো এই আলিমউদ্দিন সাহেবের বাসা কোথায় জানেন? এই আটকান্দি গ্রামে ওনার জন্ম। আজ থেকে সে 1800 সালে জন্মগ্রহণ করেছিলেন। প্রায় 200 বছরের ইতিহাস আপনাদেরকে আমি শোনাচ্ছি। তো দেখেন যে এই আলিমউদ্দিন সাহেব, ওনার বাবা একজন মাওলানা ছিলেন, বুঝতে পারছেন, আলেম ছিলেন। তো ছোটবেলায় ওনার বয়স যখন 8 থেকে 9 বছর অথবা 10 বছরের মতো কি, তখন ওনার বাবা ওনাকে শাসন করেছিল, বুঝতে পারছেন? মানে এমন ব্যত্রাঘাত করেছিল, মানে ওনার মানে একটা অপবাদে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল মাওলানা কিশোর শিশু আলিমউদ্দিনের উপর, যে উনি নাকি চুরি করেছিল, বুঝতে পারছেন? মানে চুরি বলতে গাছ থেকে একটা আম নাকি ফল চুরি করেছিল। এটার জন্য ওনার বাবা ওনাকে শিক্ষা দিয়েছিল, অনেক মারধর করেছিল। তো এই মারের অভিমানে আলিমউদ্দিন কি করেছে জানেন? মানে রাত্রেই বাড়ি, মানে সকাল ভোরবেলায় বাড়ি চলে গেছে, বুঝতে পারছেন? বাড়ি থেকে বের হয়ে গেছে এই মাওলানা আলিমউদ্দিন সাহেব। তখন উনি বাড়ি থেকে বের হতে হতে, আপনি জানেন যে আমাদের আমিরগঞ্জে রেল স্টেশন আছে, এই রেল স্টেশনের হাত ধরে উনি হাঁটতে বহু দূর চলে গেছে, প্রায় ঢাকা শহরের কাছাকাছি চলে গেছে, বুঝতে পারছেন? তো সেখানে যাওয়ার পরে যে উনি ক্লান্ত হয়ে গেছে, সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই, চেহারা দেখা যাচ্ছে, কোনো খাওয়া দাওয়া নাই, ক্লান্ত হয়ে গেছে। এখন কি করবে? তখন উনি কি এই রেল লাইনের পাশে একটা গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে, বুঝতে পারছেন? তখন ঘন্টাখানেক ঘুমানোর পরে হঠাৎ করে ঘুম ভাঙছে, প্রায় বিকাল হয়ে গেছে। তো ঘুম ভাঙার পরে তখন দেখতেছে যে মানুষ দলে দলে লাইন ধরে কি কোথায় যেন যাচ্ছে, বুঝতে পারছেন? ঘোড়ার গাড়ি দিয়ে, তারপরে যে যেমন পারে হেঁটে যাচ্ছে গ্রামবাসী। আলিমউদ্দিন এই গ্রামবাসীর হাত ধরে ওদের সাথে কি মোটামুটি লাইন ধরে চলতে লাগলো। তখন দেখে একটা খোলা মাঠের প্রান্তরে হাজার হাজার মানুষ। এখানে একটা দৌড় প্রতিযোগিতা হবে, একটা অনুষ্ঠান, দৌড় প্রতিযোগিতা। আগে কিন্তু ঘোড়া খেলা হতো, বুঝতে পারছেন, ঘোড়া দৌড়। তখন আলিমউদ্দিন সাহেব ওই অনুষ্ঠানের মঞ্চের সামনে গিয়ে বসেছে, বুঝতে পারছেন? তো মঞ্চের সামনে বসার পরে তোমার উনি সামনে ছিল, এই মঞ্চে কে ছিল? ঢাকার নবাব পরিবার ছিল এই মঞ্চে, বুঝতে পারছেন? তখন এই মঞ্চের নবাব পরিবারের সাথে নবাবের ছোট ছেলে 9 বছর বয়সের, ওনার নামটা হচ্ছে, আচ্ছা মানে ওর নামটা সলিমউদ্দিন, সম্ভবত সলিমউদ্দিন। এই নবাব পরিবারের ওই ছেলে তখন আলিমউদ্দিনের দিকে নজর পড়ছে। মাওলানা আলিমউদ্দিনের ছেলে হুবহুব দুজনের চেহারা দেখতে মোটামুটি এক। তখন ওর নবাবকে রিকোয়েস্ট করলো ছেলের বাবা যে এই শিশুটাকে মঞ্চে আনার জন্য, ওর সাথে ও বন্ধুত্ব করবে। তখন অনুরোধে, ওই নবাবের ছেলের অনুরোধে এই শিশু আলিমউদ্দিনকে মঞ্চে আনলো, ওর পাশে বসালো, তুমি কি আমার বন্ধু হবে? দুজনে বন্ধু হবে। তারপরে কি করলো, আলিমউদ্দিনের ঘটনা বললো খুলে, যে এমন এমন বাবা ব্যত্রাঘাত করেছে, মারেছে, এদের অভিমানে বাসা থেকে চলে এসেছে। তখন এই নবাব পরিবার এই আলিমউদ্দিনকে, শিশু আলিমউদ্দিনকে নিয়ে এসে, বুঝতে পারছেন? তখন এই ঢাকার নবাব পরিবারের সাথে আলিমউদ্দিন বড় হতে লাগলো। এই দুজন একসাথে লেখাপড়া করতে লাগলো, দুজনে একসাথে নবাব রাজ্যে ঢুকে গেল, তো জমিদার পরিবারে। তো এই নবাব কি করছে, তখন দুজনে সবকিছু অকেটকে, মোটামুটি দুজনে খেলাধুলা, শিক্ষা, জ্ঞান অর্জন, ইসলামিক জ্ঞান অর্জন, সবকিছু ঢাকার নবাব পরিবারে সুন্দরভাবে কি পরিচালনা করছে। আস্তে আস্তে আলিমউদ্দিন বড় হতে লাগলো। এক সময় যখন আলিমউদ্দিন বড় হলো, তখন এই আলিমউদ্দিন তখন
উচ্চশিক্ষার জন্য তখন নবাব পরিবারকে রিকোয়েস্ট করেছে যে তাকে মানে দেওবন্দ পাঠাতে হবে, দেওবন্দ, বুঝতেছো, মানে দেওবন্দ, ভারতের দেওবন্দ থেকে উচ্চশিক্ষার জন্য, আলেম হওয়ার জন্য, মাওলানা হওয়ার জন্য দেওবন্দ যাবে, বুঝতেছেন। তখন ঢাকার নবাব পরিবার এই আলিমুদ্দিনকে কি করছে, দেওবন্দ পাঠিয়ে দিয়েছে। তখন আলিমুদ্দিন তার পরিবারকে চিঠি লিখলো যে উনি বেঁচে আছে এখনো, দীর্ঘ প্রায় 10-12 বছর পরে পরিবারের মা বাবার কাছে চিঠি লিখলো যে উনি ঢাকার নবাব পরিবারের কাছে বড় হয়েছে, এমনকি নবাব পরিবারের একটা ছেলে আছে, ওর মতো হুবহুব চেহারা, এমনকি বয়সও সেম। তো এই দুজন একসাথে লেখাপড়া করেছে, এমনকি উনি দেওবন্দ যাবে লেখাপড়ার জন্য, সেটার জন্য উনি ওনার মা বাবার কাছে দোয়া চাইলো যে ওনার জন্য যেন দোয়া করে। উনি দেওবন্দ থেকে মাওলানা হয়ে আসার পরে ওনার পরিবারের কাছে উনি ফিরে আসবে, ঢাকার নবাব পরিবার থেকে উনি ওনার এই আটকান্দি গ্রামে ফিরে আসবে মা বাবার কাছে। এই চিঠিটা উনি লিখে কিন্তু পরবর্তীতে ঢাকার নবাব পরিবারের হাত ধরে কিন্তু এই খরচ বহনের মাধ্যমে কিন্তু উনি নবাব পরিবার কি করছে, আলিমুদ্দিনকে ভারতের দেওবন্দ পাঠিয়ে দেয় মাওলানা হওয়ার জন্য, বুঝতেছেন, উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য। ওই দেওবন্দ থেকে শিক্ষা গ্রহণ করে মাওলানা হওয়ার পরে, উচ্চশিক্ষা অর্জনের পরে উনি নবাব পরিবারে আসে। এমনকি নবাব পরিবারের একটা মোটামুটি কি এই চিঠিমিটি ইয়া করতো না, লেখালেখি একটা দায়িত্ব, একটা পদ পেয়ে গিয়েছে আলিমুদ্দিন, বুঝতে পারছেন। এই আলিমুদ্দিন কিন্তু নবাব পরিবারের একজন সদস্য হয়ে গেল ঢাকার, তখন একটা পদ পেয়ে গেছে যে অন্য নবাবদের চিঠিমিটি আসলে এটা আলিমুদ্দিন এটা রিসিভ করার পরে এই মোটামুটি এগ্রি সাইন শিক্ষক সিলমোর মারতো, বুঝতে পারছেন, একটা পদের মধ্যে ঢুকে গেছে। তখন আলিমুদ্দিন ছিল একজন বিদ্রোহী, বুঝতে পারছেন, বিদ্রোহী চেতনা। তো আলিমুদ্দিনের একটা প্রতিশোধ নবাব পরিবারের উপর ছিল। শিশুকালে আলিমুদ্দিনকে একটা স্বর্ণ মুদ্রা চুরির অপরাধ দিয়েছিল। তখন ওই অপরাধের কেন দেওয়া হয়েছিল সেটা ওনার মনে জাগ্রত হয়েছিল, একটা প্রতিশোধ নেওয়ার জন্য আলিমুদ্দিন এখন চিন্তা করতে লাগলো ঢাকার নবাব পরিবারের কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। এই আলিমুদ্দিন কিন্তু ঢাকার নবাব পরিবারের লালন পালন করে বড় করেছে, আলেম করেছে। তখন একদিন বগুড়ার নবাব পরিবার থেকে একটা চিঠি এসেছে যে এই নবাবের মেয়েকে, রাজকন্যাকে, সুন্দরী, অপরূপ সুন্দরী এই নবাবের মেয়েকে কি ঢাকার নবাব পরিবারের এই যে ওই যে সলিমুল্লাহ ছিল, ওই সলিমুল্লাহর সাথে বিয়ে দিবে। তখন আলিমুদ্দিন এটাকে কাজে লাগিয়েছে। কিভাবে? তখন আলিমুদ্দিন কি করছে, এই চিঠি ঢাকার নবাব পরিবারকে না জানিয়ে তখন এটার চিঠির উত্তর আলিমুদ্দিন নিজে লিখেছে, বুঝতেছেন, এমন ভাবে লিখেছে নবাব পরিবারের কাছে। বগুড়ার নবাব পরিবারের থেকে আসছিল, বগুড়ার নবাব পরিবারের কাছে আলিমুদ্দিন নিজে এই চিঠিটা লিখে সিল স্বাক্ষর মেরে নবাব পরিবারের কাছে পাঠিয়ে দিচ্ছে, বগুড়ার নবাব পরিবারের কাছে, বুঝতে পারছেন। ওই বগুড়ার নবাবের মেয়ের বিয়ের প্রস্তাবের উত্তরটা আলিমুদ্দিন নিজেই ঢাকার নবাব পরিবার সেজে ওই উত্তরটা ওইভাবে লিখেছে। তখন কিন্তু ঢাকার নবাব পরিবার জানতো না। তারপরে কি করলো যে ওইখান থেকে উত্তর আসার পরে তখন আলিমুদ্দিন কি নৌবহর নিয়ে, নৌকা টৌকা নিয়ে, সবকিছু অকেটকে করে নিয়ে কি নবাব পরিবারে চলে গেছে মেয়েকে বিয়ে করার জন্য, ওইভাবে উত্তরটা লিখেছিল। তখন এই প্রতিশোধটা আলিমুদ্দিন নিবে, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য ছিল। বগুড়ার নবাব পরিবারে আলিমুদ্দিন চলে গিয়ার পরে ওইখানে আলিমুদ্দিন ছিল একজন সুদর্শন পুরুষ, মানে এতই সুদর্শন যেটা বলার ভাষা নাই, উঁচা লম্বা সুদর্শন, ধার্মিকতা, জ্ঞান, বিদ্রোহী, সবকিছু দিক দিয়ে পরিপূর্ণ ছিল, অলরাউন্ডার ছিল। তখন ওই নবাব পরিবারের এই মেয়েকে আলিমুদ্দিন বিয়ে করবে, সবকিছু অকেটকে। তখন আলিমুদ্দিন তো আর নবাবের ছেলে সন্তান না। আলিমুদ্দিন রাত্রে 2টা ভুল করেছিল, বুঝতে পারছেন। ওই 2টা ভুলের মধ্যে সন্দেহ জেগেছিল নবাব পরিবারের। কি একটা ভুল হলো যে এই রাত্রে যখন এই আপনার মসজিদে যাবে না নামাজ পড়ার জন্য, ফজর নামাজের সময় যখন মসজিদে যাচ্ছিল, তখন আলিমুদ্দিন মসজিদে ঢোকার সময় ও নিজের জুতাটা আছে না নিজেই খুলেছিল। এটা দেখে বগুড়ার নবাব পরিবারের সদস্যরা সন্দেহ করেছিল যে ঢাকার নবাব হয়ে, নবাবের ছেলে হয়ে নিজের জুতা নিজে খুললো কেন, এটা একটা সন্দেহ জেগেছিল। দুই নাম্বার সন্দেহটা হলো যে রাত্রে যখন খাচ্ছিল, যখন খাবার দাবার আয়োজন করেছিল, তখন স্বর্ণের পাত্র দিয়ে খাবার দেওয়া হয়েছিল। তখন আলিমুদ্দিন কাঁপতে কাঁপতে স্বর্ণের মানে পাত্রের মধ্যে খাবার দিয়েছে, প্লেটের মধ্যে। আলিমুদ্দিন কাঁপতে কাঁপতে কি করছে, হাত কাঁপতে কাঁপতে এই প্লেটটা নিচে পড়ে গিয়েছিল, বুঝতে পারছেন। তখন এটাতে একটা সন্দেহ জাগছিল যে ঢাকার নবাব পরিবার, এই 2টা ঘটনা সন্দেহ জেগেছিল। তখন আলিমুদ্দিনকে বন্দি করছে, একটা সন্দেহ জাগছে যে আলিমুদ্দিনকে দরহারে বন্দি কর, তখন গোরবন্দি করে ফেলছে। তখন ঢাকার বগুড়ার নবাব পরিবারের যে মেয়ে, যে অপরূপ রাজকন্যা যে মেয়ে ছিল, এখানে ঘুমিয়ে আছে আম্মা জান, আম্মা হুজুর। তো এই সাদিতুন্নেসা একজন যুবতী, অপরূপ সৌন্দর্য রমণী ছিল। তখন এই সাদিতুন্নেসার একটা কলঙ্ক না এটা,
যে আজকে বিয়ের পরের দিন বিয়ের উৎসব, সেখানে এমন একটা ঘটনা। তখন বন্দি করার পরে জেনে ফেলেছে যে তখন নবাব পরিবার আবার চিঠি পাঠাইছে ঢাকার নবাব পরিবারের কাছে যে কে একে আপনাদের ছেলে। তখন জবাব এসে পড়েছে, সাথে সাথে জবাব এসে পড়েছে, যেমন কয়েক ঘন্টা পরে, সারা রাত্রের মধ্যে জবাব এসে পড়েছে। তখন এই মানে সাদিতুন্নেসা আর ওর আম্মাকে নিয়ে সাদিতুন্নেসা তখন আলিমুদ্দিনের রুমে ঢুকলো যে আপনি কে। তখন আলিমুদ্দিন সব ঘটনা বলেছে, এমন 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 এমন। তখন সাদিতুন্নেসা একজন কি ফরেজগার দিনদার মহিলা ছিল, সুন্দরী রমণী। তখন সাদিতুন্নেসা আলিমুদ্দিন প্রেমে পড়ে গিয়েছে, বুঝতেছেন। আলিমুদ্দিন তো সুদর্শন পুরুষ ছিল, বিদ্রোহী ছিল, এমনকি আলেম ছিল। তখন সাদিতুন্নেসা বলতেছে যে সাপোর্ট করেছে, আলিমুদ্দিনকে সাপোর্ট করেছে, আমি আপনার পাশে আসি। সেই সাথে নবাব পরিবারের কি নবাব পরিবারের যে বেগম সাহেব আছে, এই সাদিতুন্নেসার আম্মুও কি আলিমুদ্দিনের পক্ষে আছে। এখন কি করবে, এখন সাদিতুন্নেসার রিকোয়েস্টে এই নবাব পরিবারের কি মানে বগুড়ার নবাব পরিবারের এই আম্মি হুজুর যিনি আছে ওনার কাছে মানে মায়ের কাছে রিকোয়েস্ট করতেছে, আমাকে মা হেল্প করেন আপনি, আমি এই আলিমুদ্দিনের সাথেই সংসার করবো, আলিমুদ্দিনের হাত ধরে চলে যাব, কিন্তু কিছু একটা করতে হবে। ও কিন্তু মেরে ফেলবে, আলিমুদ্দিনকে কিন্তু মেরে ফেলবে, শাস্তি দিবে, কিন্তু একটা কঠিন শাস্তি। তখন আলিমুদ্দিন ও প্রেমে পড়ে গেছে, এই আর মেয়েও প্রেমে পড়ে গেছে। তখন রাত্রের অন্ধকারে যখন ঘরবন্দি, তখন এই ঢাকার নবাব পরিবারের যে বেগম সাহেব আছে উনি কি করছে, স্বর্ণ অলংকার দিয়ে টাকা পয়সা দিয়ে আলিমুদ্দিনকে মায়ের কাছে রিকোয়েস্ট করছে, মা আপনি তো আমার সুখ শান্তি চান, তো আমাকে হেল্প করেন। তখন কি করছে যে স্বর্ণ অলংকার টাকা পয়সা দিয়ে এই দুজনকে কি করছে, রাতের অন্ধকারে ভোর 3টা-4টার দিকে নৌকা দিয়ে কি করছে, বিদায় করে দিয়েছে। তখন কিন্তু নবাব পরিবারের ইয়ারা কিন্তু জানে না, নবাবরা জানে না। তখন ওরা দুইজন নৌকা বহর করে কি করছে, বগুড়া থেকে রওনা দিছে, কয়েক নদী মানে পাড়ি টাড়ি দিয়ে দেওয়ার পরে অবশেষে ঢাকা বুড়িগঙ্গা আইসা পৌঁছাইছে। পৌঁছানোর পরে এই খবর জেনে গেছে বগুড়ার পরিবার, মানে বগুড়ার নবাব পরিবার জেনে গেছে যে আলিমুদ্দিন পালিয়ে গেছে, এমনকি ওর মেয়েও পালিয়ে গেছে। তখন কি করছে যে এই ওদের পিছনে নৌবহর আরেকটা লাগিয়ে দিয়েছে ঢাকার নবাব পরিবার, ওদেরকে এবার ধরে একদম মেরেই ফেলবে। তখন প্রচুর নৌবহর লাগিয়ে দিয়েছে। তখন আলিমুদ্দিন নৌকা অলরেডি কয়েক ঘন্টা চলে গেছে। ওরা ঢাকার নৌবহরের কাছে আসার পরে তখন ওরা ঢাকা প্রবেশ করে দিয়েছে। এই ঢাকা নদীর পথে প্রবেশ করার পরে এখন নবাব পরিবার কি করছে, ঢাকা থেকে আবার কামব্যাক করছে নদী পথে, মেঘনা নদী ধরে কি করছে আমাদের নরসিংদীতে আইসা পড়ছে, যেহেতু ওনার গ্রাম এটা আটকান্দি, রায়পুরা, নরসিংদী। তখন আমাদের এই মেঘনা নদীর এখান দিক দিয়ে সাড়ে রাত্রি পারি করে কি ভোর রাত্রে এসা নৌকা নিয়ে এখানে এসেছে। অজস্র স্বর্ণ অলংকার ছিল, সাথে টাকা পয়সা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল। আসার পরে এখন আলিমুদ্দিন মোটে সেট আপ হয়ে গিয়েছে। এখন আলিমুদ্দিন এখন ইংলিশ মানে ব্রিটিশদের শাসন চলতেছে। তখন কি করছে, কয়েকদিন পরে এখানে ব্রিটিশরা এসে শাসন শুরু করছে এই নীলকুঠিতে। এটার নাম কিন্তু নীলকুঠি, গ্রামের নাম আটকান্দি, কিন্তু নীলকুঠিও নাম। মানে নীলকুঠিতে ব্রিটিশরা এই জমিটা দেখতেছে উর্বর ফসল, এখানে ফসল ফলানো যায়। তখন এই ব্রিটিশরা এই নীলকুঠি এই আটকান্দিকে নীলকুঠির চাষের জন্য কি করছে, মানে জমিগুলি নির্ধারণ করে ফেলছে, এমনকি এই অত্র এলাকার কৃষকদেরকে মারধর করে বাধ্য করে নীল চাষ করাতে, বুঝতে পারছেন। তখন আলিমুদ্দিন এটা দেখতে পারলো যে কিভাবে ব্রিটিশদের তাড়ানো যায়। এখানে আরো অনেক ইতিহাস আছে, এগুলি বললে আমার কয়েক ঘন্টা চলে যাবে, 4-5 ঘন্টা চলে যাবে। তখন এই ব্রিটিশদের যারা ছিল তাদের সবার নাম আমি জানি। তখন এই সম্পূর্ণ এরিয়াটা মানে ব্রিটিশরা আত্মে নিয়ে গেছে, এখানে নীল চাষ করে, তো কৃষকদের মারধর করে কয়েকজন কৃষককে মেরেও ফেলছে, বুঝতে পারছেন। এই মায়ের তাবুক দিয়ে বাইরেতে এমনকি একজন গর্ভবতী ছিল, ওই গর্ভবতীকে পেটে লাথি দিয়ে মেরে ফেলেছিল, বুঝতে পারছেন। পরের দিন সকালে এখানে একটা বটতলি গ্রাম আছে, চক, এই চকের মধ্যে গাছের মধ্যে আজান দিচ্ছে, আজানটা দিয়ে শেষ হোক। তখন এই ইংরেজটা কি কৃষকদের মারধর করে এখানে নীল চাষ মানে করাইতো। তখন এখানে সবাই অচল, মানে এখানে মাজলুম সবাই। তখন কি করবে, তখন আরো অনেক ইতিহাস আছে, এখানে ইংরেজরা এখানে মানে কুঠি স্থাপন করেছে। তারপরে কি করলো যে আলিমুদ্দিন ওদেরকে তাড়ানোর জন্য বিদ্রোহ শুরু করে দিল। আমি কিন্তু আগেই বলেছি প্রথম থেকে যে আলিমুদ্দিন একজন বিদ্রোহী ছিল। তখন এই ইংরেজদেরকে আলিমুদ্দিন অনেক ফাইট করে তারপরে এই ব্রিটিশদেরকে এখান থেকে মানে বিতাড়িত করেছে, বুঝতে পারছেন। অনেক মানে জুলুম করেছিল এই ইংরেজরা। তারপরে এখান থেকে আলিমুদ্দিন বিতাড়িত করার পরে মাওলানা আলিমুদ্দিন তারপরে এই নীলকুঠিতে
ওনারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আলিমুদ্দিন এমনকি আলিমুদ্দিন এমনকি বগুড়ার রাজকন্যা যে মানে নবাবের মেয়ে সাদিতুন্নেসা এখানে বসবাস করতে লাগলো ওরা সুখের শান্তিতে। তারপরে এই সাদিতুন্নেসার আমি ওদের এখানে সাহিত্য অবস্থায় আছে। তো এই সাদিতুন্নেসার সংসার করতে লাগলো। তখন সাদিতুন্নেসা মাওলানা আলিমুদ্দিনকে সাপোর্ট করলো যে আপনাকে এই ঢাকার নবাব পরিবার ছোটবেলায় যে স্বর্ণ মুদ্রা চুরির অপবাদ দিয়েছিল সেটার প্রতিবাদ তো আপনি নিয়েছেন, নবাবের মানে সলিমুল্লাহর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আপনি এটা প্রতিশোধ নিয়েছেন আমাকে বিয়ে করার মাধ্যমে। ঢাকার নবাব পরিবারে আপনার চাকরিতে জয়েন করার পরে এটা সুযোগ আছে। এখন এই ঢাকার নবাব পরিবারের সাথে আপনাকে ফাইটিং করতে হবে, মানে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। তখন এই সাদিতুন্নেসা আম্মি হুজুর কি করছে, নবাবকে কি করছে, ঢাকায় প্রেরণ করেছে যে আপনি এখন রাজপ্রসাদ, আপনি এখন মানে করবেন রাজপ্রসাদ এবং নবাব পরিষদে টাক্কর দিবেন। তখন এই মাওলানা আলিমুদ্দিন সাহেব যেহেতু নবাবের বগুড়ার নবাবের মানে নবাব পরিবারের যে বেগমা ছিল উনি স্বর্ণ মুদ্রা দিয়েছিল, অলংকার দিয়েছিল, এগুলি দিয়ে তারপরে এই মাওলানা আলিমুদ্দিন সাহেব কি করেছে, ইংরেজদের এখান থেকে বিতাড়িত করলো। ঢাকা একটা রাজপ্রসাদ তৈরি করে তখন নবাব পরিবারের সাথে ব্যবসা বাণিজ্যে টাক্কর দেওয়া শুরু করলো, বুঝতে পারছেন। তারপরে ঘটনা হলো যে ওরা সুখে শান্তিতে দাম্পত্য এখানে কাটাতে ছিল আজ থেকে 200 বছর আগের ঘটনা, বলতেছে 1800 সালে। কিন্তু এই মাওলানা আলিমুদ্দিনের সংসারে আমি ইতিহাস পড়ে যেটা দেখলাম যে ছেলে সন্তান হচ্ছিল না, বুঝতে পারছেন। তো মাওলানা আলিমুদ্দিনের সংসারে ছেলে সন্তান ছিল না। কিন্তু পরবর্তীতে আমি এই যে আম্মি হুজুরের যে ইয়াটা আছে নেম প্লেটটা এখানে লেখা আছে যে ওনার একজন ছেলে আছে, এই মানে রহিমউদ্দিন নাকি কি যাও। তো কিন্তু পরবর্তীতে আম্মি হুজুর কি করলো যে ওদের যেহেতু ছেলে সন্তান হচ্ছিল না, তখন স্মৃতিস্বরূপ এমনকি ইসলামকে ভালোবেসে, এমনকি আমি আগে বলছিলাম কিন্তু যে নবাব পরিবারের এই যে সাদিতুন্নেসা কিন্তু আলিমুদ্দিন সাহেবের প্রেমে পড়ে গিয়েছিল, এতই সুদর্শন ছিল। এক মাওলানা, আর একটা হচ্ছে সুদর্শন, আর একটা হচ্ছে বিদ্রোহী, আর একটা হচ্ছে জ্ঞান। তখন এই সাদিতুন্নেসা বেগম কি করছে যে ভালোবাসা স্বরূপ, নিদর্শন স্বরূপ বলছে যে আমি মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে, সেটার জন্য আপনি একটা মসজিদ নির্মাণ করেন। তখন কি করছে এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য তাদের প্রেম প্রীতি ভালোবাসাকে স্মৃতিবন্ধন রাখার জন্য এই মাওলানা আলিমুদ্দিন কি করছে একটা মসজিদ নির্মাণ করলো, বুঝতে পারছেন। তখন এই মসজিদটা আপনার আপনার ভিয়েতনাম থেকে কিন্তু কারিগররা এনে এই মসজিদটা কিন্তু এখানে যে পাথরগুলি ছিল সবকিছু কিন্তু এই ভিয়েতনামের এখানে বিদেশিদের দিয়ে কিন্তু নির্মাণ করেছে। ভিয়েতনাম থেকে মিস্ত্রি এনে কিন্তু এই সম্পূর্ণ এই আটকান্দির যে মসজিদটা আছে এটা নির্মাণ করা হয়েছে, বুঝতে পারছেন। অনেক দীর্ঘ সময় লাগে, মানে কয়েক বছর সময় লাগে কিন্তু এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। তো এই যে মসজিদটা নির্মাণ করা হলো, এখানে ইবাদত করলো ওরা এখানে বসত করতে লাগলো। কিন্তু এক সময় আপনার আলিমুদ্দিন সাহেবের ছেলে সন্তান হচ্ছিল না। তখন কি করছিল যে এই মসজিদ নির্মাণ করা শেষ হওয়ার পরে উনি সম্ভবত ঢাকায় ট্রান্সফার হয়ে গিয়েছে। ঢাকার রাজ পরিবারের সাথে উনি প্রতিযোগিতা এবং ব্যবসা বাণিজ্য যা করার উনি পরবর্তীতে ঢাকার নবাব পরিবারের সাথে যেমন এগুলি করে মিটমাট হয়েছে। তারপরে এখানে ব্যবসা বাণিজ্য করলে মসজিদ নির্মাণ করলো। অবশেষে এক সময় দুঃখিত, এখানে এক সময় এই যে বগুড়ার যে বগুড়ার যে আম্মি হুজুর আছে, এই যে কন্যা সাদিতুন্নেসা অপরূপ সৌন্দর্যর একজন নারী ছিল, এমনকি মাওলানা আলিমুদ্দিন সাহেব একটা সুদর্শন পুরুষ ছিল। ওনার প্রেমে তো পড়েছে যে নবাব পরিবারের বিদ্রোহের প্রতিশোধ নেওয়ার পরে যে নবাব পরিবারের মেয়ের বিয়ের কথা ছিল ঢাকার নবাবের ছেলে সলিমুল্লাহর সাথে, তখন তো হলোই নাই। তখন মৃত্যুর কুলে সাহিত্য অবস্থায় এই যে মানে সাদিতুন্নেসা ছিল, সাদিতুন্নেসা তখন মৃত্যুর ইতিহাসে কুলে বেরলা। তখন বলছে যে আমার প্রেমের ভালোবাসা স্বরূপ আপনি আমার একটা স্মৃতি স্বরূপ এখানে একটা মসজিদ নির্মাণ করবেন। তখন ওনাদের এই স্মৃতি স্বরূপই কিন্তু এই পরবর্তী আলিমুদ্দিন এই মসজিদটা নির্মাণ করে, বুঝতেছেন। সাদিতুন্নেসার স্মরণে, প্রেম ভালোবাসার স্মরণে কিন্তু এই মসজিদটা নির্মাণ করেছেন, যেন মানুষ ইবাদত করতে পারে, নামাজ পূজা করতে পারে, বুঝতে পারছেন। তো এই ছিল ইতিহাস। এখানে আরো অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে, ব্রিটিশদের কাহিনীগুলি অনেক লম্বা ছিল, তো এগুলি আমার জানা আছে। আর এই ছিল ঘটনা। তো মাওলানা আলিমুদ্দিন সাহেব এখানে কবরটা আছে, মাওলানা সাদিতুন্নেসা সাহেব মানে সাদিতুন্নেসার কবরটা এখানে আছে, কিন্তু মাওলানা আলিমুদ্দিন সাহেবের কবর কিন্তু এখানে নাই, বুঝছেন। পরবর্তীতে মাওলানা আলিমুদ্দিন সাহেবের কবরটা হচ্ছে ঢাকায়। এই যে ঢাকায় আলিমুদ্দিন সাহেব যে রাজপ্রসাদ নির্মাণ করেছিলেন, ওই ঢাকায় আলিমুদ্দিন সাহেবের কবর ওইখানে আলিমুদ্দিন সাহেব, আর এখানে হচ্ছে ওনার সহধর্মিনী বগুড়ার নবাব পরিবারের কন্যা সাদিতুন্নেসা কিন্তু এখানে সাহিত্য অবস্থায় আছে।
আর ওদের কিন্তু ছেলে সন্তান তেমন আর নাই, বুঝতেছেন? ছেলে সন্তান আমি যতটুকু ইতিহাস পড়ে জেনেছি ছেলে সন্তান নাই। এর সম্পূর্ণ ইতিহাসটা লিখেছে সে আমাদের এখানে কবি আবুল হাসান। তো উনি মারা গিয়েছে, উনি অনেক আগে, প্রায় 1 যুগ আগে মারা গিয়েছেন। এই কবি এখানে সম্পূর্ণ ইতিহাসটা লিখেছিল। উনি একজন সাহিত্যিক, আমাদের রায়পুরাতে প্রচুর সাহিত্যিক আছে। তো এই ছিল ঘটনা। তো আসলে সাদিতুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক, মাওলানা আলিমউদ্দিন সাহেবকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। ইংরেজরা এখান থেকে তাড়িয়ে আছে, এমনকি এই গ্রামবাসীকে কি রক্ষা করেছে ইংলিশদের হাত থেকে। কিন্তু মাঝখানে ইংরেজদের অত্যাচারে অজস্র মা বোন এখানে নিহত হয়েছে। এবং সেই সাথে আমি স্মরণ করতেছি যে গর্ভবতী একটা মহিলা ছিল, এক ইংরেজ ছিল, ও অবশ্যই স্বামীকে পরে আগের দিন মেরেছিল, এমনকি গর্ভবতী মহিলাকে পেটের লাথি দিয়ে কিন্তু মেরে ফেলেছিল, বুঝতে পারছেন? এই ইংরেজটা এই অত্যাচারে, বুঝতে পারছেন, এই নীল চাষের জোরপূর্বক নীল চাষ করানোর জন্য। তো এখানে অনেক ঘটনা ছিল মাওলানা আলিমউদ্দিনের, বিদ্রোহী আলিমউদ্দিনের হাত ধরে। তো এই ছিল 200 বছর আগের ইতিহাস, সংক্ষিপ্ত কিছু আকারে আমি আপনাদেরকে জানাতে পারলাম। কোনো এক সময় আমি এই ইতিহাসটা আরো সুন্দরভাবে অপরূপভাবে ইনশাল্লাহ কি বর্ণনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমাদের পাশের মির্জানগর ডক্টর সাংবাদিক বরুণ আব্দুল হাই সিদ্দিক স্যার আছে। ওনার যে মেঘনার পারে আরিয়ার কার দ্বারের যে বইটা ছিল 2000 সালে প্রকাশিত হয়েছিল, ওই ইতিহাসে এখানে সম্পূর্ণ ইতিহাসটা লেখা ছিল। ইতিহাসটা খুবই সুন্দর ছিল, অসাধারণ ছিল। এই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। মেডিকেল থেকে এসেছি, আগামীকাল হয়তো আমি চলে যাব। ভাবলাম এই আটকান দিয়ে আসলে আমি কিন্তু আমি হুজুর কবর জিয়ারত করে যাই, এটা পরিদর্শন করে যাই। এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ তোরা 50 টাকা দিবি আর ফিকচিরে দিব 10 টাকা। না তোরা এই 5 টাকা করে দিবি, ঝগড়া মগড়া করতে পারবি না। হ্যাঁ বড় গেটা সবার বড় গে, এই তুই হিসাব পারস না? এই যা 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 তোরা মিল্লা যায় খাই যা। আর তোরা এই টাকা এখানে টাকা সাফওয়ান তোর একটু বেশি দিলাম, যা তোর 10 টাকা দিলাম। হ্যাঁ দাদা এখন যা খেয়াল লাগে যা, পরে কিন্তু আবার 1 লাখ তুই আবার নিয়ে ভাগিস না। যা সাফওয়ান 10 টাকা পাইলে যা, 5 টাকা করে তার যা।